কে শুরু করবেন? গতকাল ফলাফল প্রকাশ পাওয়ার পর থেকেই বিভিন্ন জেলায় জেলায় ব্যাপকভাবে অশান্তির খবর দিয়েছে। হাটপাড়াতে, বসিরহাটে, বিভিন্ন জেলাতে আপনাদের পার্টি অফিস দখল করার অভিযোগ করছেন কর্মীরা, কোথাও মারধর হচ্ছে, অনেকে ঘর ছাড়া আশ্রয়। কিভাবে দেখছেন? 2021 থেকে এটা আমরা অভ্যস্ত হয়ে গেছে। এটাই তৃণমূলী সংস্কৃতি। তৃণমূলের এটা আনন্দের বহিঃপ্রকাশ। আমি আবার বলছি, তৃণমূলের আচরণ কোনো রাজনৈতিক দলের আচরণ নয়। রাজনৈতিক দল অতীতে কি দেখা গেছে যে জিতেছে অতি উৎসাহে, প্রতিপক্ষের গায়ে আবির ছুঁড়ে দিয়েছে, এগুলো হতো। সেটাও যারা করতেন সেটাকেও মানুষ নিন্দা করত। কিন্তু এটা তো যেখানে যেখানে বিজেপি লিড পেয়েছে, যারা বুথে বসেছে তাদের বাড়িতে গিয়ে থ্রেট করছে, সে পর্যন্তও ঠিক ছিল। আজকে তো বড়নগরে শুনলাম পুলিশ বাড়িতে ফোন করে বলছে এদের বাড়ি থেকে সরিয়ে দিন, তোমরা বাড়ি ছেড়ে চলে যাও। পুলিশ যদি এই কাজ করবে, আমরা এই অবস্থাতে কার্যত অভ্যস্ত হয়ে গেছে। এবং আমাদের কর্মীরা 2021 সালে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যাবার পরেও তারা যে রুখে দাঁড়াতে পেরেছে, এবং পশ্চিমবঙ্গে আমরা 12টা আসন পেয়েছি, এবং আমাদের মোটামুটি বিধানসভার ভোট শেয়ারের থেকে আমরা একটু বেশি ভোটও পেয়েছি, এটা আমাদের কাছে একটা সাংগঠনিক দিক থেকে একটা সাফল্য। একই সঙ্গে মনে রাখতে হবে যে 5-7 দফায় নির্বাচন হয়েছে। নির্বাচনে যাতে মানুষ আতঙ্কিত না হয়ে যায়, মানুষ যাতে ভীত সন্ত্রস্ত না হয়, একটা আতঙ্কের আবহ তৃণমূল যেটা তৈরি করতে চেয়েছিল সেটা যাতে না করতে পারে, তার জন্য আমরা বহু সন্ত্রাসের ঘটনা সংবাদ মাধ্যমের সামনে আনিনি বা প্রচারের আলোয় নিয়ে আসেনি। কিন্তু অনেক সন্ত্রাস, অনেক রক্তের উপর দিয়ে হেঁটেই আমাদের এই নির্বাচন করতে হয়েছে। আপনারা লোকসভা নির্বাচনের আগে একটা বিশেষ অধিবেশন করেছিলেন, নারী শক্তি বন্ধন অধিনিয়ম, যেখানে মহিলা ক্ষমতায়ন, মহিলা সংখ্যা বৃদ্ধি, দুই পক্ষে জোর দিয়েছিল। তৃণমূল বলছে যে আমরা নারী শক্তিতে বিশেষ জোর দিচ্ছি। 11 জন মহিলা সাংসদ এবারে হয়েছে তৃণমূল কংগ্রেসে। নারী শক্তিকে বিশেষ রকম ফোকাস করে এবারে তারা আগামী দিনে এগিয়ে যাবে। দেখুন, তৃণমূল কংগ্রেস তো কোনো সেই অর্থে কোনো সংগঠিত রাজনৈতিক দল নয়। তৃণমূল কংগ্রেসের একটি নির্দিষ্ট মালিকানা আছে, যিনি দলের জন্মদাত্রী, যাকে নিয়েই দল চলে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বহু ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস এমন প্রার্থী চয়ন করে যেটা স্বাভাবিকভাবেই নিজেদের দলের আভ্যন্তরীণ রসায়নকে ঠিক না করতে পেরে একজন প্রার্থীকে সামনে এনে দেয়। কিন্তু এটা ওদের দলের আভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম কংগ্রেসের গর্ভ থেকে। কংগ্রেস দীর্ঘদিন ধরে মহিলাদের জন্য আসন সংরক্ষণের কথা বলেছিল, কিন্তু সেটা শুধুমাত্র বক্তৃতার মধ্যে ছিল, বাস্তবায়িত করতে পারেনি। সেটা বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার করে দেখিয়েছে। অধীর চৌধুরী হেরে যাওয়ার পর আজকে বলেছেন এআইসিসি দলের কেন্দ্রীয় নেতৃত্ব পাশে দাঁড়ায়নি। অধীর চৌধুরী আমরা তো প্রথম দিন থেকেই বলছি যে প্রকাশ করেছেন দিল্লির অধীর চৌধুরী যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন আর এআইসিসি তাকে সমর্থন করবেন, এটা কি অধীর চৌধুরী নিজে কোনোদিন বিশ্বাস করতেন? বাংলার রাজনীতির একটা খুব কম বয়সী ছাত্র, যে অন্তত এবারে প্রথম ভোটাধিকার পেয়েছেন, সেও এটা বোঝে যে কংগ্রেসে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করা যায় না। আমরা অতীতেও বলেছি অধীর চৌধুরী ইজ দ্য রাইট প্লেয়ার প্লেইং ইন দ্য রং কোর্ট। আজকে শনিবার ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে দিল্লিতে সন্ধ্যে 6টার সময়, এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকার কথা। তো পরবর্তী রণকৌশল কি হবে, কারণ ইন্ডিয়া জোট যথেষ্ট ফিট পেয়েছে, সেই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন বলছে। আপনি বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, আমি এত বড় মাপের নেতা নই। তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে,
আমার দলের বড় নেতারা এই বিষয়ে কথা বলবেন, কারণ যাদের ঝুলিতে 240-এর বেশি আসন আছে এবং আসন সংখ্যা আরও বাড়বে। দেখতে থাকুন। ইন্ডিয়া জোটের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ গেলেন দিল্লিতে। এতে জাতীয় রাজনৈতিক স্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব কি বেশ খানিকটা বাড়বে? সেটা তৃণমূল বুঝতে পারবে, আপনারা বুঝতে পারবেন। দল যদি কাউকে নেতা হিসেবে পাঠিয়ে দেয় তাহলে দলে তো তার গুরুত্ব আছেই। পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল, সুতরাং স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন যাচ্ছেন না, ফিরহাদ হাকিমও যাবেন না, বা দলের বর্ষিয়ান অন্য কোনো নেতা যারা কোনো ডাক পড়েনি এরকম কোনো নেতাও যাবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন, উত্তরাধিকারী যাচ্ছেন, এর মধ্যে নতুন কিছু নেই। আপনাদের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি যথেষ্ট বিষণ্ণ, যথেষ্ট বিমর্ষ। দিলীপ ঘোষ বিমর্ষ হওয়ার লোক নয়, বিষণ্ণ হওয়ার লোক নয়, এটা মনে তিনি আমাদের দলের এক নেতার নাম না করে বলেছেন যে পার্টির যে সিদ্ধান্ত আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে না, বলেছেন দুপুরি গেল, নাম না করে বলছে যে পার্টির সিদ্ধান্ত এটা আগেই হওয়া উচিত এবং সংযোজন বলছেন চক্রান্ত এবং কাঠিবাজি রাজনীতিদের অঙ্গ। রাজনীতিতে সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে, তার প্রভাব কি দলেও পড়েছে আপনার দলে? দিলীপ দা অনেক আমাদের দলের সিনিয়র নেতা, উনি রাজ্য সভাপতি ছিলেন, দুটো নির্বাচন ধারাবাহিকভাবে তিনি জিতেছেন এবং তার কেন্দ্র পরিবর্তন হয়েছে। স্বাভাবিকভাবেই তিনি আবেগ থেকে, তার ব্যক্তিগত বোধ থেকে কিছু মন্তব্য করে থাকতে পারেন, এ নিয়ে আমার কিছু বলার নেই। ভুল পলিসির কথা বলছেন বারবার, দিলীপ ঘোষ বলছেন পলিসি বলছিল, হাজার হাজার কর্মী তাদের সমস্যায় পড়বে। আপনি কি মনে করেন যে সত্যি ভুল? আমি কি মনে করি না সেটা বড় কথা নয়। আমার কাছে পার্টি প্রথম, পার্টি শেষ। আমার কাছে পার্টির সিদ্ধান্ত হয়েছে ছিল এটাই যে দিলীপ ঘোষ এবারে মেদিনীপুর কেন্দ্রের পরিবর্তে অন্য কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দিলীপ ঘোষ নির্বাচনে জয়ী হতে পারেননি। যতটা দুঃখ দিলীপ ঘোষের পেয়েছেন বা দিলীপ ঘোষের ওখানে যারা কাজ করেছেন সেই কর্মী পেয়েছেন, তার থেকে সেই সমান দুঃখ আমারও হয়েছে, বরঞ্চ তার থেকে কিছুটা বেশি হওয়া ছাড়া কম হয়নি। সুতরাং এই বিষয়ে যা বলার, বিষয়টাই আমাদের নেতৃবৃন্দ বলবেন, কেন্দ্রীয় নেতৃত্ব বলবেন এবং তারা অনুধাবন করবেন বিষয়টা। নিঃসন্দেহে দিলীপ ঘোষের স্তরের একজন মানুষ যখন এ ধরনের কথা বলছেন, প্রত্যেকটা নির্বাচনে কোনো দল যদি জেতে তার থেকেও দল শিক্ষা নেয়, পরাজিত হলেও দল শিক্ষা নেয়, আসন বিন্যাস কী ছিল, ফলাফল কি হয়েছে সেটা নিয়েও প্রত্যেক দল শিক্ষা নেয়। এটা একটা পার্টির চলার পদ্ধতি, তো সেটা দল করবে। আর আমার মনে হয় রাজনীতিতে প্রত্যেকেরই ইন্ট্রোস্পেকশনের প্রয়োজন আছে। বলছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেছেন পুরী শঙ্করাচার্য স্বামী শ্রী নিশ্চলানন্দ সরস্বতী। উনি ছিল তার বক্তব্য কি পরিণাম হয়েছে আপনারা দেখছেন। গতকাল নির্বাচনের ফল এসে গিয়েছে, অযোধ্যাবাসী বিজেপির প্রার্থীকে হারিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রীর রাজনেতা হওয়ার জন্য রামজির প্রতিষ্ঠা না করা উচিত ছিল। প্রধানমন্ত্রী বলেছিলেন কংগ্রেস ক্ষমতায় এলে অযোধ্যা থেকে রামকে সরিয়ে দিতে পারে, ওনার ভয় হয়ে গিয়েছিল। একজন রাজনৈতিক নেতার এই ধরনের মন্তব্য করা উচিত হয়নি। পুরীর শঙ্করাচার্যকে একটু বলুন চোখটা অন্যদিকে তাকিয়ে দেখতে, দেখবেন জগন্নাথ দেবের আশীর্বাদও নরেন্দ্র মোদীর উপরে আছে। প্রশ্ন হলো, রাম তো আমাদের কাছে কোনো রাজনীতির হাতিয়ার নয়। রাম মন্দির আমরা ওখানে প্রতিষ্ঠা করেছি বিদেশি আক্রমণকারীর ক্ষতচিহ্নকে মুছে দিয়ে জাতীয় পরিচিতি, জাতীয় অস্মিতা, ভারতীয় পরম্পরা, ভারতের আত্মমর্যাদাকে প্রতিষ্ঠিত করবার জন্য। এবং আমরা যেটা করেছি আমরা ঠিক করেছি, এবং আমরা ভবিষ্যতে এই সুযোগ যখন আবার আসবে এই কাজ আমরা আবার করব। বিজেপি কোনো নির্দিষ্ট ভোটের স্বার্থে, ভোটের অঙ্ক কষে কোনোদিন কৃষ্ণের জন্মভূমি নিয়ে, রামের জন্মভূমি নিয়ে, জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে রাজনীতি করেনি। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি, নৈতিক দায়িত্ব নিয়ে, নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা উচিত প্রধানমন্ত্রীর, পদত্যাগ করা উচিত স্বরাষ্ট্রমন্ত্রীর। বক্তব্য মুখ্যমন্ত্রী কার? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, নরেন্দ্র মোদী এবং অমিত শাহের পদত্যাগ করা উচিত নৈতিক দায় নিয়ে, একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী ওই সেগমেন্টে এবারও লিড পেলেন না। তার লোডশেডিংয়ের তত্ত্ব
মানুষ প্রত্যাখ্যান করলো নন্দীগ্রামে এবারেও বিজেপি জয়ী হয়েছে। উনি বলেছিলেন আমি প্রতিশোধ নেব, আমরা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আপনি তমলুক কেন্দ্রে বিজেপি প্রার্থীকে হারিয়ে দেখান। মুখ্যমন্ত্রী 2019 সালে বলেছিলেন 2019 বিজেপি ফিনিশ 42-42। মুখ্যমন্ত্রীর যিনি সরকারি স্পোক্স পারসন দলের, তিনি বলেছিলেন বিজেপি 6টি আসন পাবে। তাহলে এর দায়িত্ব বা এর দায় নিয়ে কি আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইব? হাতি এবং তমলুক সেখানকার গণনা নিয়ে কারচুপির অভিযোগ আজও করছে তৃণমূল কংগ্রেস। হাতি এবং তমলুক এই দুই কেন্দ্রে গণনা নিয়ে কারচুপির অভিযোগ আজও করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের। এটা ব্যথা। এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আঞ্জনে? এই ব্যথার বহিঃপ্রকাশ। দেশের সংবিধানের প্রতি আস্থার জয়, অরুণাচল, সিকিম সহ কয়েকটি রাজ্যে কংগ্রেস শূন্য, কেরলেও বিজেপির আসন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ প্রধানমন্ত্রী। বাংলা নিয়ে কোনো মন্তব্য তিনি করেননি, এটাকে আপনারা কিভাবে দেখছেন? বাংলাতে আপনারা কিভাবে দেখছেন? কেরল, সিকিম, অরুণাচল প্রদেশ নিয়ে মন্তব্য করছেন, উচ্ছ্বাস প্রকাশ করেছেন, কংগ্রেস শূন্য হয়েছে কেরলে। বাংলায় যা প্রত্যাশা করা হয়েছিল ফলটা ততগুলো হয়নি, কিন্তু মুখ্যমন্ত্রী বাংলার নাম করবেন না কেন? দলটার প্রতিষ্ঠাতেই তো বাঙালি, এ দলই তো বাঙালির দল। শ্যামাপ্রসাদ মুখার্জি, আচার্য দেবপ্রসাদ ঘোষ, তাদের তৈরি করা দল। সুতরাং এখানে নতুন করে ওই চেনা বামুনের পৈতে লাগে না, সেরকম বিষয়। নতুন করে বাংলার নাম বলার প্রয়োজন নেই। যে লক্ষ্মীর ভান্ডার আর কন্যাশ্রী এই ধরনের যে ডোল পলিটিক্স নিয়ে পশ্চিমবঙ্গে সফল বলেই একাংশ মনে করছে, অথচ এই ডোল পলিটিক্স অন্ধ্রপ্রদেশের নির্বাচনে কোনো প্রভাব ফেলেনি। ওখানে তো ওয়াইএসআর কংগ্রেস পুরো ওয়াশ আউট হয়ে গেছে। দেখুন, নির্বাচনে জয় পরাজয়ের অনেক কারণ থাকে, আর সমস্ত কারণ সংবাদ মাধ্যমে বা প্রকাশ্যে আলোচনা করা যায় না। যারা বলছেন লক্ষ্মীর ভাণ্ডারের কারণেই দক্ষিণবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য এসেছে, তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডার এর সুবিধা আমাদের উত্তরবঙ্গের মানুষজন পাননি? সেখানে তো কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে শূন্য হাতে ফিরতে হয়েছে। কুচবিহারে যে কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতেছে, সেই কেন্দ্রে আরেকবার আপনারা যান, আপনারা দেখবেন যেখান থেকে লিড পেয়েছে সেই বুথগুলোর বিজেপি কর্মীরা বা চিহ্নিত এবং প্রতিষ্ঠিত বিজেপি যারা ছিল, তারা সেখানে এখন বসবাস করেন কিনা, তারা সবাই ভিন রাজ্যের বাসিন্দা হয়ে গেছে। সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেসের যে মহিলারা প্রতিবাদ করেছিলেন নেমে, বিজেপিকে তো আগেই মেরে ওখান থেকে খালি করে দিয়েছিল, কিন্তু তৃণমূলের ভিতর থেকে যখন প্রতিবাদ উঠে এলো, ওখানে তো সবাই 1000 টাকা করে না 700 টাকা করে পেয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, কন্যাশ্রী সাইকেল পেয়েছেন। তাহলে তারা প্রতিবাদ করছেন কেন? আজও প্রতিবাদ করছেন কেন? রাহুল গান্ধী বলছেন যে সংবিধান বাঁচানোর লড়াই ছিল এবং সেটা দেশের মানুষ সেটা রক্ষা করেছে। সংবিধান মানে দেশের মানুষ সংবিধান বাঁচানোর লড়াই রক্ষা করে বিজেপিকে 240-এর বেশি আসনে জয়ী করল। আর সংবিধান বাঁচানোর লড়াইয়ের যিনি ডাক দিলেন, শতাব্দী প্রাচীন পার্টি, তার ডাকে সাড়া দিয়ে তাকে 100-তেও পৌঁছতে দলেরা দিল না। তাহলে দেশের মানুষ কার প্রতি আস্থা রাখছে? এ সমস্ত শিশুসুলভ বালখিল্য আচরণ এবার বন্ধ করুন। এখন থেকে চেষ্টা করুন যদি 2029 সালে গিয়ে একটা লড়াই দিতে পারেন। আজকে যে রাজনৈতিক চিত্র দেখছেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার মধ্যে দিয়ে রাজনৈতিক চালচিত্র দেখছেন, দেখবেন কিছুদিনের মধ্যেই যে রাজনৈতিক রূপচর্চা শুরু হয়ে যাবে, 3 মাসের মধ্যে এই লোকসভার আসনের ছবিও বদলে যাবে। বলছেন যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি রাহুল গান্ধীকে, কিন্তু জবাব আসেনি, যোগাযোগ না করে কিছু যায় আসে না। কে? মমতা ব্যানার্জি বলছেন রাহুল গান্ধীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, কিন্তু জবাব আসেনি। মোদিজিকে পাঠাননি? শুভেচ্ছা পাঠানোর ব্যাপারে উনি সবার আগে দেখেন, এই সৌজন্য তো ওনার আছে। পাঞ্জাবি ধুতি, আম, রসগোল্লা এগুলো সবসময় ওনার কাছ থেকে যায়। সুবিধা 2019 সালে আপনাদের ওই সাফল্যের অশ্বমেধের ঘোড়া বেরিয়েছে, 18 আসন জিতলেন, পরবর্তী ক্ষেত্রে 77 ভোটের শতাংশে বাড়লেন, কিন্তু এবারে অ্যাসিড টেস্টে আপনারা ভারতে সীমিত হয়ে গেলেন। কোথাও কি মনে হচ্ছে সার্বিকভাবে বাংলার মানুষ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? এই প্রশ্নটা উঠছে বারবার।
প্রশ্ন হলো, এটা তো কোনো রাজতন্ত্র নয়, এটা গণতন্ত্র। তাই এখানে কোনো অশ্বমেধের ঘোড়া ছোটার কোনো প্রশ্ন নেই। অশ্বমেধের ঘোড়া যদি ছোটানো হতো তাহলে আজকে তৃণমূল কংগ্রেস সরকার কোনো সাংবাদিক সম্মেলন করার অবস্থায় থাকতেন। বিজেপি সে কাজ করেনি। আর বাংলার মানুষ পাশে 12টা আসন দিয়েছে। একটা লোকসভা নির্বাচনে 42-এর মধ্যে 12টি আসন এক দল পেয়েছে, এবং ভোটের নিরিখে 2021 সালের ওই প্রচণ্ড তাণ্ডবের পরেও, এত খুন, এত গণধর্ষণ, এত মানুষকে জরিমানা ঘরছাড়া করবার পরেও আজকে মানুষ একটা অন্তত নির্দিষ্ট ভোট শতাংশ বিজেপি দাঁড়িয়ে আছে। এর থেকে বড় রাজনৈতিক সাফল্য আর কি হতে পারে? পালসটা কি বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে বারবার? বাংলার মানুষের পালসটা, যেটা আপনাদের অপোনেন্ট মানে শাসক দল কোথাও কোনো সমস্যা নেই। সমস্যা তো আছে, থাকবেই। রাজনৈতিক দলের আভ্যন্তরীণ সমস্যা থাকবে, সাংগঠনিক সমস্যা থাকবে, সিদ্ধান্তের ভুল থাকবে, বিচ্যুতি থাকবে, এগুলো তো থাকবেই। ফুল প্রুফ কোনো সিস্টেম হতে পারে না। রাজনৈতিক দল তো মানুষকে নিয়ে তৈরি। এটা কি কোনো কম্পিউটার নাকি নাকি যোগ বিয়োগের অঙ্ক? মানুষের মনের রসায়ন অত্যন্ত গভীর। সাংগঠনিকভাবে কিছু জায়গায় আমাদের দুর্বলতা ছিল, আমরা বুথকে রক্ষা করতে পারিনি। আমরা এই প্রচণ্ড অত্যাচার, পুলিশকে কাজে লাগিয়ে কেন্দ্রীয় বাহিনীকে বিভিন্ন জায়গায় বিপথে চালিত করা, কিছু জায়গায় আমরা রোধ করতে পারিনি, বুথ প্রোটেক্ট করতে পারিনি, আমরা হেরেছি। আবার যেখানে যেখানে সেটা করা গেছে সেই সমস্ত বুথে বিজেপি জিতেছে। জলপাইগুড়ি আসন হেরে যাবে কলকাতা শহরের প্রত্যেক সাংবাদিক বলছিল, তৃণমূল কংগ্রেস বলছিল যে উত্তরবঙ্গের সবচেয়ে রিস্কি আসন হচ্ছে জলপাইগুড়ি। জলপাইগুড়িতে তো আমরা জিতলাম, যথেষ্ট ভালো মার্জিনে জিতেছে। বলছি, আজকে সৌমিত্র খাঁ তিনি ইন্টারভিউয়ে সাক্ষাৎকারে বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করেছে, সিস্টেম যেটা বানিয়েছে, এই সিস্টেম রাজ্যের অনেক বড় বড় নেতা ধরতে পারেনি। চিচিং ফাঁক অভিষেক যখন যে কথাটা বলেছে, দলকে ধরার দরকার ছিল। অভিষেক ভালো কাজ করেছে, এটাতে তাই জিতেছে। সুজাতাও লড়াইটা দারুণ দিয়েছে, সুজাতাকে দেখে মহিলারা ভোট দিয়েছে। প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল ভালো লড়াই করেছে। উনি একজন রাজনৈতিক ধারাভাষ্যকার, একজন বিশ্লেষক হিসেবে বলেছেন। বিজেপি প্রার্থী বা বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে বলেননি। উনি ব্যক্তি সৌমিত্র খাঁ যেভাবে গোটা নির্বাচনটা দেখেছেন, যেভাবে প্রচার দেখেছেন, তার স্ত্রীর যেভাবে তার উপরে আক্রমণ দেখেছেন, সব মিলিয়ে মিশিয়ে তিনি বলেছেন। সৌমিত্র আজকে আবার বারবার রাজ্যের দলীয় নেতৃত্বকে নিশানা করে বলেছেন, রাজ্যের কিছু অযোগ্য লোকেদের বসিয়ে দিয়ে রাজ্য চলে না, হতে পারে না কোনোদিন। যারা সব সময় নিজেরা কেস খাবো না, সব কেস কর্মীরা খাবে, এটা হয় না। রাজ্য রাজনীতিতে যারা কখনো জেতেনি তারা রাজ্য চালাবে, এটা হয় না। আমার অহংকার, এই অহংকারটা ত্যাগ করতে হবে। অনভিজ্ঞ লোকেরা যদি সামনে বসে থাকে আর অভিজ্ঞ লোকেরা নিচে বসে থাকে, তার ফল আর মহিলা সংখ্যালঘু ভোট পুরোটাই তৃণমূলে গেছে। এটাও এক ধরনের রাজনৈতিক পর্যবেক্ষণ, কিন্তু যেহেতু উনি দলের কথা বলেছেন, দল যদি এখানে কাউকে নির্দিষ্ট দায়িত্ব পশ্চিমবঙ্গ রাজ্য পরিচালনা দিয়ে থাকে, সেটা কেন্দ্র বিজেপি। সেজন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়ে যদি কিছু বলার প্রয়োজন মনে করে তারা বলবে, এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই। সৌমিত্র খাঁ বারবার সেটিং এর তথ্যের কথা বলছে যে রাজ্য নেতৃত্বকে টার্গেট এটা নিয়েও যা বলার কেন্দ্রীয় নেতৃত্ব বলবেন। আমরা মনে করি না এটা বিপর্যয়। কিসের বিপর্যয়? আমি 1% যখন এখানে ভোট শেয়ার ছিল তখন থেকে রাজনীতি করছি। বুদ্ধদেব বাবু বলতেন, যাদের বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব নেই তাদের আমরা সর্বদলীয় বৈঠকে ডাকি না। আমরা 3% ভোট পেয়েছি, 4% ভোট পেয়েছি। আমরা সে দিনগুলোর কথা দেখেছি। রাত্রি 12:30টার পর বাড়ির পাঁচিল টপকে বেরিয়ে রাহুল সিনহা ধর্মতলা, ডালাউসি, শিয়ালদা স্টেশনে দেওয়াল দিকে 4:30 রাত্রিবেলা আবার বাড়ি ফিরত। শৈলেন মজুমদার বলে আমাদের একজন নেতা ছিলেন, মারা গেছেন সারা রাত ধরে। তো সেই দিনটা আমরা দেখেছি। টিউবওয়েলের জল খেয়ে রাত্রিবেলা ঘুমিয়ে অন্য নির্বাচনে গিয়ে পোস্টার বেড়েছে, সেই জায়গায় দেখেছি। আজকে 12টা আসন পেয়েছে।
পার্টি নিজের শক্তিতে আজকে রাজ্যসভায় দুজনকে সংসদ করে পাঠাতে পারছে, এটা বিপর্যয় নয়। হ্যাঁ, নিঃসন্দেহে যেটা আমরা আশা করেছিলাম সেই আশানুরূপ ফল হয়নি। আর যেটাকে বিজেপি ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, যেভাবে মুখ্যমন্ত্রী কথা বলছেন তাতে মুখ্যমন্ত্রীর কথা শুনে মনে হচ্ছে উনি ৩২৯টা আসনে জয়লাভ করে প্রেস কনফারেন্স করতে বসেছেন। আশানুরূপ ফল না হওয়ার কারণটা কি? প্রাথমিকভাবে কি মানে সাংগঠনিক দুর্বলতা? আশানুরূপ ফল যে করতে পারলেন না, সাংগঠনিক দুর্বলতা কি তার অন্যতম কারণ? না না, কেন করতে পারিনি সেটা তো আমরা আপনাকে বলবো না। যদি আমি সেটা জানতামও, যদি আমি জানি না, কারণ পার্টির পদ্ধতি অনুসারে আমাদের যখন পুরো বৈঠকে আমরা ঠিক করব যে আমাদের কোন কোন জায়গায় ত্রুটি ছিল, সেটাও আপনাকে বলবো না। কিন্তু আমাদের তো দায়টা তো আমাদের নিতে হবে। আমরা তো দল পরিচালনা করেছি। আমি যেহেতু দলের মুখপাত্র হিসেবে কাজ করছি, আমারও তো একটা দায়িত্ব আছে। আমি কতটা দায়ী সেটা তো তার তো পর্যালোচনা হওয়া উচিত। আমি আপনাদেরকে যে কী কথা বলেছি, সেটা ভোটের কী এফেক্ট হয়েছে, সেটাও তো পার্টি পর্যালোচনা করবে। সামগ্রিকভাবে যখন বিচার বিশ্লেষণ করে হবে, তখন পার্টি সেটাকে, যদি যেখানে যেটা ভুল ত্রুটি আছে সংশোধন করবে। এভাবেই তো কোনো রাজনৈতিক দল চলে, মানে সংগঠিত রাজনৈতিক দল চলে। আমরা যে রাজনৈতিক সংস্কৃতি বিশ্বাস করি সেখানে এরমই চলে। কালকে অভিনেত্রা বলছিলেন যে লক্ষ্মীর ভান্ডার একটা বড় কারণ। আপনি কি সেটা মনে করেন যে লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্প সেটা মহিলাদের মধ্যে খুব হিট, তাই জন্যই আপনাদের ভোট পার্সেন্টেজ কমেছে? দেখুন, পার্টি কি মনে করছে এই মুহূর্তে সেটা আমি বলতে পারি। আমি কি মনে করি সেটা বড় কথা নয়। আমি যখন এই চেয়ারটা থেকে সরে যাব তখন আমি বলতে পারি আমি কি মনে করছি। কিন্তু আমার মনে করাটা কোনোদিন পার্টির বাইরে যাবে না। লক্ষ্মীর ভাণ্ডার নিঃসন্দেহে একটা ফ্যাক্টর হয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। কোথায় ফ্যাক্টরটা মানুষ লক্ষ্মীর ভাণ্ডারটা দেখে ভোট দিয়েছেন এরকম বিষয়টা নয়। একটা দরিদ্র মানুষের বাড়িতে গিয়ে বলা হচ্ছে যে তুমি বিজেপিকে ভোট দিলে, এই বুথে বিজেপির লিড হলে তোমার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, তুমি ভবিষ্যতে আবাস যোজনার ঘর পাবে, সেটাও বন্ধ হয়ে যাবে। এভাবে মানুষের দারিদ্র্যকে নিয়ে কার্যত এরা রাজনীতি করেছে, সেটা ফ্যাক্টর হতে পারে। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার যদি ফ্যাক্টর হতো, তাহলে আপনারা জলপাইগুড়ির মানুষ লক্ষ্মী ভাণ্ডার পায়নি, গোটা উত্তরবঙ্গের এই ফলাফল কি করে হলো? বিষ্ণুপুরে তো এত দরিদ্র মানুষ থাকেন, পুরুলিয়ার কি দারিদ্র মানে সমস্ত বদলে গেছে, আর্থসামাজিক উত্তরণ ঘটে গেছে ওখানে, সেখানের মানুষও তো লক্ষ্মীর ভাণ্ডার পান। তারা কি করে বিজেপিকে ভোট দিলেন? সুতরাং এগুলো হয়েছে। আমরা ভোট পেয়েছি, মার্জিনও খুব যে বিরাট ব্যবধানে জয়লাভ করেছে এরকম বিষয়টা নয়। কিছু দুর্বলতা আমাদের নিজস্ব ত্রুটি বিচ্যুতি ছিল, বহু জায়গায় আমরা এজেন্ট দিতে পারিনি, এটা ঠিকই। তৃণমূলও বহু জায়গায় এজেন্ট বসাতে পারেনি। এই নির্বাচনে এটাও হয়েছে। সামগ্রিকভাবে আমাদের প্রত্যাশা ছিল আমরা 20 পৌঁছবো, 20-তে আমরা পৌঁছে যাবো, 21 পৌঁছে যাব, কিন্তু সেটা আমরা পৌঁছতে পারলাম না। তো এটা তো নিঃসন্দেহে, এটা যদি বলি আমাদের সাফল্য তা তো নয়। এটা আমরা যেটা চেয়েছিলাম সেটা হয়নি, কিন্তু এর মানে এই নয় যে দল শেষ হয়ে গেছে। শুধু 2021-এর পরিস্থিতি চিন্তা করুন। কর্মীদের পাশে দাঁড়াতে গেলে পাশের কর্মী বলছেন দয়া করে আসবেন না, এলে আমাদের বাড়িটাও ভাঙচুর হয়ে যাবে, আমার বাড়ির মেয়েও টেনে নিয়ে চলে যাবে, দয়া করে আসবে না। সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ওই কর্মীগুলো আবার আক্রমণ হতে পারে এটা ধরে নিয়ে তারা রাজনীতি করেছে। আপনারা যখন কালকে সন্ধ্যাবেলায় ছিলেন, সন্ধ্যা 6টার সময় এখানে দেখেছেন 150-200 ছেলে চলে এসছে, তাদের বাড়ি ভাঙচুর হয়ে গেছে, দোকানঘর ভাঙচুর হয়ে গেছে, টোটো চালায় বন্ধ করে দিয়েছে। আমাদের মৃগাঙ্ক ভট্টাচার্য, দীর্ঘদিনের কাউন্সিলর, তার বাড়ির ওপরে আক্রমণ হয়েছে, ঘরছাড়া করে দেওয়া হয়েছে তাকে। এগুলো তো চলছে। সন্দেশখালীর পরিস্থিতি দেখলেন, সন্দেশখালীতে ধারাবাহিক 3-4 দিন ধরে অত্যাচার চলছে। আজকে বসিরহাটে চলেছে, ভাটপাড়ায় চলছে, সর্বত্র চলছে। তো এটা ধরে নিয়েই আমরা নির্বাচনে করেছি। তবে বিজেপিকে এইভাবে মেরে তো কোনো দিন শেষ হয় না। জালিয়ানওয়ালাবাগে গুলি চালিয়েও ব্রিটিশ ভারতবর্ষের ক্ষমতা ধরে রাখতে পারেনি, মানুষ উপড়ে ফেলে দিয়েছে। তৃণমূল এটা পারবে? সিপিএমের মতো দুর্দণ্ডপ্রতাপ সংগঠন যখন হাতে অস্ত্র তুলে নিয়েছিল, তাদের ওই নেটওয়ার্ক, তাদের ওই সাংগঠনিক শৃঙ্খলা, তারপরেও তারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকতে পারেনি। আর তৃণমূল তো সেখানে একটা বিশৃঙ্খল রাজনৈতিক দল, একটা কার্যত মালিকানাধীন রাজনৈতিক দল। দেখতে থাকুন না তৃণমূলের পরিণতিটা।
তো যে দল বদলুদের জনতা প্রত্যাখ্যান করলো বলে মানে আপনার কি মনে হয়? কৃষ্ণ কল্যাণী তৃণমূলে এসে রায়গঞ্জে হারলেন। কালকেই আমি এটা নিয়ে বলেছি, কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী, বিশ্বজিৎ দাস, আজকে এদের পরাজয়ের পরে নৈতিক দায়িত্ব নিয়ে যদি কারোর পদত্যাগ করা উচিত, সেটা পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকারের করা উচিত। কারণ দীর্ঘদিন তিনি এদের বিজেপির প্রতিনিধি বলে রেখে দিয়েছিলেন, সমস্ত সাংবিধানিক শিষ্টাচারকে ধ্বংস করে দিয়ে বিধানসভার ঐতিহ্যকে কালিমালিপ্ত করে স্পিকার যে কাজ করেছেন, সেটা অন্তত স্পিকারের আসনে বসা কোনো মানুষের থেকে প্রত্যাশা করা যায় না। তিনি একজন অত্যন্ত শিক্ষিত মানুষ, বিশিষ্ট আইনজীবী, হ্যাঁ, তার একটা নির্দিষ্ট ভাবমূর্তি আছে নিজের এলাকায়, তার কাছ থেকে কিন্তু পশ্চিমবঙ্গ সমাজ এটা প্রত্যাশা করেনি। অন্তত স্পিকারের আচরণ তিনি করেননি, আর তিনজনকেই মানুষ প্রত্যাখ্যান করেছে। তো আপনার দলেও তো দুজন রয়েছেন যারা রিসেন্টলি দল বদল করেছেন, একজন অতীতে ছিলেন, একজন বর্তমানে এসেছেন, তাপস রায়, অর্জুন সিং। তাদেরকেও তো প্রত্যাখ্যান। দল বদল করার একটা মানুষ নিজের রাজনৈতিক অবস্থান বদল করতে পারে। একটা মানুষ অতীতে বিজেপিকে ভোট দিয়েছে, আজকে তৃণমূলে ভোট দিতে পারে, কালকে সিপিএমে ভোট দিচ্ছিল, আজকে বিজেপিকে ভোট দিতে পারে। মানুষও তার নিজস্ব রাজনৈতিক বোধের ওপরে, রাজনৈতিক অবস্থানের উপরে নিজের অবস্থান বদল করে। তাপস রায়ের একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির তৃণমূলের নেতা, এবং এটা সকলেই বলে থাকেন যে তৃণমূলের সংস্কৃতির সঙ্গে কার্যত তাপস রায় ঠিক খাপ খায় না। তিনি এসেছিলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, আপ্রাণ চেষ্টা করেছেন, দলের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন, লড়াই করেছেন, জিততে পারেননি। অর্জুন সিং বলছেন যে আর ভবিষ্যতে দল বদল করবো না, এমন কোনো সম্ভাবনা নেই। অর্জুন সিং বলছেন যে ভবিষ্যতে আর কখনো দল বদল করবো না, এই সম্ভাবনা নেই। দেখুন, অর্জুন সিং এর বিষয়টা এক সম্পূর্ণ আলাদা। আপনি যদি পশ্চিমবঙ্গের 42টা কেন্দ্রের সঙ্গে অর্জুন সিং এর কেন্দ্রকে তুলনা করেন, তাহলে একটু ভুল হবে। অর্জুন সিং এর সবসময় একটা জীবনের আশঙ্কা আছে। অর্জুন সিং এর অঞ্চলটা কার্যত একটা উপদ্রুত অঞ্চল তৈরি হয়ে গেছে। তো অর্জুন সিং কোন পরিস্থিতিতে তৃণমূলে গিয়েছিলেন আর কোন পরিস্থিতিতে তৃণমূলে গিয়েছিলেন, মানে ফিরে গিয়েছিলেন, যেতে বাধ্য হয়েছিলেন, আবার তিনি ফিরে এসে লড়াই দিয়েছেন। আমরাও বিশ্বাস করি অর্জুন সিং আর কোনোদিন দল পরিবর্তন করবেন না। উনি বলছেন যখন করবেন না, কারণ এরপরে দল পরিবর্তন করার জন্য যে অবস্থাটা থাকে সেটা আর ওনার নেই এখন। কিন্তু অর্জুন সিংয়ের বিষয়টা, ওটা একটা স্ট্রে ইনসিডেন্ট। অর্জুন সিং একটা বিচ্ছিন্ন ঘটনা। আজকে ইন্ডিয়া জোটের বৈঠক আছে, সেই ইন্ডিয়া জোটের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, এবং তিনি যাওয়ার আগে প্রধানমন্ত্রীকে, বিজেপিকে তীব্র আক্রমণ করলেন। আজকে যারা বলেছিল অনেক আসন নিয়ে ক্ষমতায় আসবে, এ রাজ্যে তৃণমূলকে ফেলে দেবে, তাদেরই এখন সরকার গড়ার সংকট। একক সংখ্যাগরিষ্ঠ নেই। আরো বেশি করে প্রেডিকশন আমার বলেছেন যে আপনারা আরো বেশি করে প্রেডিকশন করুন। আপনারা 21-এর নির্বাচনে বলেছিলেন 200 পার করবে, আমরা 200 আসন পার করেছি। এবার আপনারা বলেছিলেন 30টা সাংসদ পাবেন, আমরা 29টা সাংসদ নিয়ে দিল্লি যাচ্ছি। তৃণমূলের পাশ থেকে কংগ্রেস শব্দটাকে সরিয়ে দিন, দিয়ে ক্ষমতাটাকে পশ্চিমবঙ্গে রাজনীতি করুন। বিজেপি কারোর গর্ভ থেকে জন্ম নেয়নি, কোনো রাজনৈতিক দলকে দলছুটদের নিয়ে ভেঙে দল তৈরি করেনি। নির্দিষ্ট রাজনৈতিক অবস্থান, মতাদর্শ নিয়ে ভারতবর্ষের মাটিতে 2 থেকে 303-এ পৌঁছেছে। শ্যামাপ্রসাদ মুখার্জি পণ্ডিত নেহরুর চোখে চোখ রেখে প্রতিবাদ করে উদ্বাস্তুদের স্বার্থে নেহরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে তিনি জাতীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে দল তৈরি করেছিলেন। সেই দলকে তিল তিল করে বহু মানুষ আত্মত্যাগের মধ্যে দিয়ে এখানে বেরিয়েছে। কোনো দল ভেঙে জামা বদলে রাজনীতি করতে আসেননি। ক্ষমতা থাকে আজকের দিনেও এই দুর্দণ্ড প্রতাপ তৃণমূল, যখন কংগ্রেস পশ্চিমবঙ্গের সাইনবোর্ড হয়ে গেছে, একটা অধীর চৌধুরী পর্যন্ত হেরে গেছেন, পারলে তৃণমূল নাম বদল করুক, পাশ থেকে কংগ্রেস শব্দটা সরিয়ে দিক, তারপরে সবার স্টেটমেন্ট করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলছেন যে বিচার ব্যবস্থার একাংশ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, নির্বাচন কমিশনের মতো সংস্থা, আধা সামরিক বাহিনীকে নিয়ে নিপীড়ন করানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, রোলার চালিয়েছে, যা চাই তাই করতে চেয়েছে। দেখুন, এই মুহূর্তে উনি তাদের শিক্ষা নেওয়া উচিত। এখানে
গণতান্ত্রিক দেশ, বিজেপির শীর্ষস্থানীয় নেতা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কোনো শেষ কথা বলবেন না, শেষ কথা বলবে মানুষ। সবাই এই ধরনের কথা বলেন, যদিও বলতেন মঞ্চ থেকে, তারপরেও চমকাইতলা হতো, তারপরেও কেশপুর হতো। প্রতি মিটিংয়ে জ্যোতিবাবুও বলতেন মানুষের আরো কাছে যাও, আরো কাছে যেতে হবে, আরো নম্র হতে হবে, গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। আমরাও বলি, উনিও বলছেন। সবে জিতেছেন 29টা আসন, দেখুন না, চলুক। 29-92 হতে পারে, 29-13 হয়ে যেতে পারে, কখন হবে দেখতে দেখতে থাকুন না। বলছি অযোধ্যা নিয়ে আপনি যেটা আর আমরা কিন্তু মানে বিদ্বেষের রাজনীতি করি না, আমাদের কাছে কিন্তু কোনো রাজনৈতিক অস্পৃশ্যতা নেই। তৃণমূলের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক ছুঁতমার্ক নেই, বামপন্থীদের সঙ্গেও নেই। আমরা নীতিগতভাবে রাজনৈতিক অস্পৃশ্যতার বিরোধী, সেজন্য 29টা 13 হতে পারে, একটু অপেক্ষা করুন। তো আপনি এই যে বিজেপি যেটা বলছিলেন যে অযোধ্যায় রাম মন্দিরকে কখনোই মানে রাজনীতির স্বার্থে ব্যবহার করেনি, সেই অযোধ্যা নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একজন মানুষ বলেছেন রামকে আমি প্রতিষ্ঠা করছি, ভগবান প্রতিষ্ঠা করা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? প্রধানমন্ত্রী সেটাই করেছিলেন। আমার কি সেই ক্ষমতা আছে যে আমি ভগবানকে প্রতিষ্ঠা করে দেবো? মানুষ এগুলো ভালোভাবে নেয়নি, তাই মানুষ অনেকটাই ভালোভাবে নেয়নি, মানুষ অনেক কিছুই ভালোভাবে নেয়নি। মা দুর্গার কবে বিসর্জন হবে সেটাও কেউ ঠিক করে দিচ্ছেন, এটাও মানুষ ভালোভাবে নেয়নি। দুর্গাপুজোটা কার্নিভাল হয়ে যাবে, এটাও মানুষ ভালোভাবে নেয়নি। সময় বদলাতে দিন, অনেক কিছু বদলে যাবে। সঞ্জয় রাউত বলছেন যে রাহুল ছাড়া দেশের কোনো বিকল্প নেই। কে বলছে? সঞ্জয় রাউত, সে তিনি কে? মহারাষ্ট্রের যে শিবসেনা। ও সিবিআই ডেকেছিল মনে হয়, মামলায় বেলে আছে, ওই জন্যই বলছে। বেল আছে, বেলে সব বেল পার্টি এক জায়গায়, সব শিবের ভক্ত। বেল মা ছেলেও বেলে, সঞ্জয় রাউত তো বেলে। তো আপনি কি বলছেন যে এই কারণেই বলছেন, উনি এই কারণেই বলছেন যে কংগ্রেস, মানে উনি বলছেন যে কংগ্রেস এককভাবে 99টা আসন পেয়েছে, রাহুল গান্ধী ছাড়া কোনো বিকল্প নেই, কংগ্রেস এককভাবে 99টা আসন পেয়েছে, সেই জন্য কংগ্রেসের কোনো বিকল্প নেই। আর বিজেপি এককভাবে 19টা আসন পেয়েছে, হ্যাঁ 19টা আসন পেয়েছে, সেই জন্য বিজেপির বিকল্প আছে। মানে একটা সর্বভারতীয় রাজনৈতিক দল দেশের স্বাধীনতার মঞ্চটাকে বানিয়ে ফেললো একটা রাজনৈতিক দলে, তারপরেও এত বছরে 100 পেরোতে পারছে না। এই গ্রাম বাংলায় একটা কথা আছে, কচু গাছে গলায় দড়ি দেওয়া উচিত, এদের সেই অবস্থা। নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু আজকে আপাতত বিজেপির বৈঠকে যাচ্ছেন, এনাদেরকে নিয়ে নানান জল্পনা। এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না, অত বড় মাপের লোক আমি নই। অম্লমধুর সম্পর্ক নিয়ে রাজনীতি চলে, ছোট ছোট কথা, ছোট ছোট ব্যথা, বিরহ, প্রেম, এসব থাকবে রাজনীতিতে, নাহলে রাজনীতির রং কোথায় থাকবে? সেই সাথে